আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ভাইয়াপুরা অনলাইন ক্লাসে প্রত্যেকে স্বাগতম। তো আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শুরু করছিলাম, যেটা হচ্ছে কি বজ্র ও নিষ্কাশন। তো এই বজ্র এবং নিষ্কাশনে ক্লাস 1 এবং ক্লাস 2 আমরা শেষ করছি, এবং ক্লাস 3-র মাধ্যমে এই অধ্যায়টা একদম ফুললি আমরা কি করব, কভার করে দেবো। ঠিক আছে? তো যারা পার্সোনাল ব্যাচে আমাদের আসো, তারা সুন্দরভাবে বইটা হাতে নিবা এবং সুন্দরভাবে কি করবা, হাইলাইটার নিয়ে ভাইয়ের সঙ্গে দেখাই নিবা। এবং যারা ইউটিউব থেকে দেখতেছো, তারা সুন্দরভাবে কি করবা, ভাইয়াপুরা তোমাদেরও একটা কাজ, তোমরা সুন্দরভাবে গাজী আজমত স্যারের বইটা বের করবা এবং ভাইয়া যতটুকু দেখা দিচ্ছে ততটুকু নোট ডাউন করে নিবা। এখানে আমরা তোমার সাথে জাস্ট খালি আমরা অধ্যায়টা শেষ দিয়ে দেবো। ঠিক আছে? আজকের ক্লাসে তো আজকের ক্লাসটা মনোযোগ সহকারে করলে তোমার অধ্যায়টা শেষ হয়ে যাবে। এবং যারা যারা ক্লাস 1 এবং ক্লাস 2 দেখো নাই, তারা সুন্দরভাবে এসপিসি অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবে সার্চ দিলে তোমার ক্লাসগুলো চলে আসবে। তো প্লেলিস্ট আকারে ওখানে সাজিয়ে দেওয়া আছে, তো তোমরা সুন্দরভাবে ওখান থেকে কভার করে নিবা। ঠিক আছে? আর যারা পার্সোনাল বেসে আসছো, তারা তো তোমার ওয়েবসাইটে তোমার ক্লাসগুলো সুন্দরভাবে সাজিয়ে দেওয়া থাকে, তো ওখান থেকে করে নিলে হয়ে যাবে। তো আমরা ওভারঅল আমরা কথা না বলে আমরা কি আজকে আমরা মেইন টপিক আমরা স্টার্ট করে দিই। তো মেইন টপিকটা আমরা আজকে স্টার্ট করে দেবো যে মানব শরীরতত্ত্বের একটা বজ্র নিষ্কাশন। আমরা ক্লাস 1 ক্লাস 2 আমরা শেষ করে দিয়েছি, ক্লাস 3 এর মাধ্যমে আমরা কি করব, এই পার্টটা শেষ করে দেবো। আজকে ক্লাসটা একটু কি বড় হতে পারে, তো সুন্দরভাবে কষ্ট করে আমরা কি করব, ক্লাসটা শেষ করে দেবো এবং অধ্যায়টাও শেষ করে দেবো। এবং অধ্যায় শেষ করার পর আমি তোমাদের পার্সোনাল তোমার কি মানে গ্রুপে বা পার্সোনাল তোমার কি তোমার আমাদের ওয়েবসাইটে তোমার এক্সাম সুন্দরভাবে এখানে তোমার দেওয়া আছে, সুন্দরভাবে তোমরা এক্সাম দেবা। ঠিক আছে? এক্সাম দিলে তুমি বুঝতে পারবে যে অধ্যায়টা তোমার কতটুকু প্রিপারেশন হইতেছে। তো আমরা সুন্দরভাবে ক্লাসটা আমরা শুরু করি। ঠিক আছে? আমরা সুন্দরভাবে এখন ক্লাসটা আমরা শুরু করব। তো আজকে আমরা তোমার থেকে এই অবধি আমরা পড়ালেখা করবো যে রেশন শরীর বৃত্তীয় সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? তো এখান থেকে আমরা তোমার থেকে আলোচনাটা স্টার্ট করে দেবো। ঠিক আছে? তো রেশন শরীর বৃত্তীয় অর্থাৎ একে বলা হয় কি ফিজিওলজি অফ এক্সক্রিয়েশন বলা হয়। তো আমরা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে কী করবো, পড়ে নিব। ঠিক আছে? তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে, মনোযোগ সহকারে ক্লাসটা করে দিবা। যে আমিষ জাতীয় খাদ্য বিভাগের ফলে দেহে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ সৃষ্টি হয়। তাহলে আমিষ জাতীয় খাদ্য বিভাগের ফলে দেহের কোন জাতীয় তোমার থেকে কোন জাতীয় বজ্র পদার্থ সৃষ্টি হতে পারে, নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ সৃষ্টি হতে পারে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। এসব বজ্র দেহের অত্যন্ত ক্ষতিকর এবং এত তাড়াতাড়ি সম্ভব দেহ থেকে নিষ্কাশন করা উচিত। মানুষের প্রধান নাইট্রোজেন ঘটিত রেশন বজ্র হলো ইউরিয়া। তাহলে প্রধান নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ হচ্ছে কি ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপর তোমার হচ্ছে কি অ্যামোনিয়া হতে পারে এবং ক্রিয়েটিন হতে পারে। তাহলে এখান থেকে টনটন মুখস্থ করে নিবা। ঠিক আছে না? এটা এমসিকিউর জন্য একদম মাস্ট তোমাকে পড়তেই হবে। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তো একদম তোমার হচ্ছে কি 5 স্টার ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এই টপিকটা পড়তে হবে। ঠিক আছে? তো আমরা তোমার একই সাথে তোমার ক্লাসটা আমরা এসএসসি এবং এসির যে এমসিকিউ সিকিউ আমরা জন্য কভার করে নেব, এবং এডমিশনের জন্য ভার্সিটির জন্য কভার করে নেব, মেডিকেলের জন্য আমরা ফুললি আমরা কভার করে নেব। তো এখান থেকে তোমার এভাবে কোশ্চেন আসতে পারে যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ তোমার কি কি কোন কোনগুলো হতে পারে, যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া এবং ক্রিয়েটিন হতে পারে। তাহলে এখান থেকে টনটন মুখস্থ আমরা করে নেব। এর মধ্যে ইউরিয়ার পরিমাণ সবচেয়ে বেশি থাকে। তাহলে এসবের মধ্যে আবার কোনটার পরিমাণ সবচেয়ে বেশি থাকে, ইউরিয়ার পরিমাণটা সবচেয়ে বেশি থাকে। তাহলে এই যে ইউরিয়াটার পরিমাণটা আমাদের মনে রাখতে হবে। এটি মূত্রের সাথে দেহ থেকে বেরিয়ে যায়, যকৃতে ইউরিয়া উৎপাদন হয়। তাহলে কোথায় তোমার ইউরিয়া উৎপাদন হতে পারে, কিডনিতে কিন্তু নয়। তোমার ওয়ান মোর রিমেম্বার দ্যাট, এখানে এতটুকু মনে রাখবা যে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়, ইউরিয়া কিডনিতে উৎপাদন হয় না, এটা তৈরি হয় কি যকৃতে। এটা তোমার একদম তোমার থেকে এই তোমার থেকে এই কোশ্চেনটাই তোমার একদম তোমার থেকে 5 স্টার ইম্পর্টেন্ট, সুন্দরভাবে মনে রাখবা। তারপর চলে আসলাম যে এই রক্তের মাধ্যমে পরিবাহিত হয় বৃক্ষের পঞ্চায়, বৃক্ষ মূত্র তৈরি হয়। অর্থাৎ রেশন এরূপ ইউরিয়া আধিক্য থাকার কারণে ইউরিওটেলিজম বলে থাকে। তাহলে এই যে তোমার থেকে যেসব প্রাণীদের মধ্যে ইউরিয়া তোমার সে উপস্থিত থাকে, তাকে বলা হয় ইউরিওটেলিজম পদার্থ বলা হয়। তাহলে পদার্থ বলা হয় না, ইউরিওটেলিজম প্রাণী বলে থাকে। অর্থাৎ যেসব প্রাণী ইউরিওটেলিজম দেখা যায় তাকে বলা হয় ইউরিওটেলিক প্রাণী। তাহলে এখান থেকে এতটুকু টার্ম মুখস্থ করলে হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এমসিকিউ ওভারঅল কি আমরা কয়টা স্টেপে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে না? এই এমসিকিউগুলো যতটুকু দেখাই দিলাম ততটুকু ইম্পর্টেন্ট। এভাবে কোশ্চেন আসবে যে তোমার কি মানুষের প্রধান নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ কোন কোনগুলো হতে পারে। এগুলো হতে পারে যে ইউরিয়া হতে পারে, ইউরিক অ্যাসিড হতে পারে, অ্যামোনিয়া হতে পারে, ক্রিয়েটিন হতে পারে। তারপর সেখানে কার পরিমাণটা সবচেয়ে বেশি থাকে, ইউরিয়ার পরিমাণটা সবচেয়ে বেশি পাওয়া যায়। ঠিক আছে না? এবং তোমার ইউরিয়া কোথায় উৎপন্ন হয়, বৃক্ক, যকৃৎ, হৃৎপিণ্ড, না তোমার থেকে মস্তিষ্কে। অবশ্যই কি হবে, ইউরিয়া উৎপাদন হয় কি যকৃৎ উৎপাদন হতে পারে। এবং ইউরিয়ার আধিক্য থাকার কারণে তাকে বলা হয় কি ইউরিওটেলিজম বলা হয়। এবং যেসব প্রাণীতে ইউরিয়া আধিক্যতা বেশি দেখা যায় তাদেরকে বলা হয় ইউরিওটেলিক প্রাণী। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর আমরা তোমার থেকে নেক্সট 9 আমরা চলে যাব যে মানুষের ইউরিওটেলিক
হওয়ার কারণে রেশনে তোমার কি শরীরবৃত্তীয়কে তাই দুটি শিরোনামে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে ইউরিয়া সম্পর্কে তোমার সাথে আলোচনা করা হয়েছে, সেটা তোমার ইউরিয়া কীভাবে সৃষ্টি হতে পারে এটা সম্পর্কে আমরা পড়বো, এবং মূত্র কীভাবে তৈরি হয় সেটা সম্পর্কে আমরা আলোচনা করবো নেক্সট পয়েন্টে। তো ইউরিয়া সৃষ্টি প্রক্রিয়া, প্রসেস অফ ফরমেশন ইউরিয়া, আমরা তোমার এই টপিকটা এখন সুন্দরভাবে পড়ে নেব। যে দেহের প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য পরিপাকের মাধ্যমে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। তাহলে কয় ধরনের ভাইয়া পড়ে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়? 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যেতে পারে। তাহলে এটা আমরা কী করবো, মুখস্থ করে নেব যে অধিকাংশ অ্যামাইনো অ্যাসিড দেহের গাঠনিক এবং কার্যকরী প্রোটিন যেমন পেশি, হরমোন, এনজাইম ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে কিসের ক্ষেত্রে তোমার ব্যবহৃত হতে পারে? এটা তোমার কি তোমার পেশি, হরমোন এবং এনজাইম তৈরি ব্যবহৃত হয়। জাস্ট রিডিং দিলে হয়ে যাবে। কিছু অ্যামাইনো অ্যাসিড অতিরিক্ত এবং অব্যবহৃত অবস্থায় থেকে যায়। এসব অতিরিক্ত অব্যবহৃত অ্যামাইনো অ্যাসিড যকৃতে আসে। যকৃতের এসব অ্যামাইনো অ্যাসিড ডিএমিনেস এনজাইম উপস্থিতিতে ডিএমিনেশন প্রক্রিয়া ভেঙে কিটো অ্যাসিড এবং কি অ্যামাইনো অ্যাসিডে সৃষ্টি হয়। তাহলে কিসে পরিণত হতে পারে? এটা এমসিকিউতে চলে আসতে পারে। এটা তোমার কি এটা অ্যামাইনো এনজাইমের উপস্থিতিতে ডিএমিনেশন তোমার কি প্রক্রিয়া ভেঙে সেটা কিটো অ্যাসিড এবং অ্যামিনো মূলকে পরিণত হয়। তাহলে যদি কখনো যদি তোমার কি কোশ্চেন যদি আসে যে তোমার NH3 যদি থাকে তাহলে অ্যামোনিয়া আসবে, আর NH যদি 4 আসে তাহলে অ্যামোনিয়াম, আর যদি তোমার কি NH যদি তোমার কি 2 আসে তখন কি আসবে? অ্যামিনো আসবে। তাহলে এই পয়েন্টটা সুন্দরভাবে মুখস্থ করবা। কিটো অ্যাসিড শক্তি উৎপাদনের জন্য ক্রেবস চক্র প্রবেশ করে থাকে। যখন আমরা তোমার কি তোমার উদ্ভিদের শরীরতত্ত্ব পড়ছিলাম তখন ওখানে C3 চক্র ছিল, C4 চক্র ছিল। তো ক্রেবস চক্র তোমার কি তোমার সম্পর্কে আমরা ওখানে আলোচনা করছি। ওই ক্লাসটা দেখলে সুন্দরভাবে কভার আপ হয়ে যাবে। যে অ্যামাইনোমূলক হাইড্রোজেন আয়ন এর সাথে যুক্ত হয়ে অ্যামিনো সৃষ্টি করতে পারে। এসব অ্যামিনো মানবদের জন্য অত্যন্ত ক্ষতিকর এ বস্তু শর্করা বিপাকের বস্তুর সৃষ্ট শ্বসন গ্যাস কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে দেহে তুলনামূলকভাবে কম ক্ষতিকর ইউরিয়া সৃষ্টি করে। তাহলে ইউরিয়ার তোমার কি সংকেতটা কি? অর্থাৎ CONH2 তোমার NH2 হতে পারে। তাহলে কি অর্থাৎ এভাবেও লেখা যায় যে NH2 তোমার কি হতে পারে? CONH2 এভাবে লেখা যেতে পারে, ঠিক আছে না? অর্থাৎ এভাবেও লেখা যেতে পারে। আমি সুন্দরভাবে তোমাদের লিখে দিচ্ছি, এভাবে লেখা যেতে পারে যে তোমার কি NH2 CONH2 আকারে লেখা যেতে পারে, যাকে বলা হয় কি ইউরিয়া বলা হয়। তাহলে ইউরিয়ার সংকেতটা হচ্ছে এটা, যে এটাও হতে পারে, আবার তোমার কি এটাও হতে পারে। দুইটা একদম মনে রাখবা। তারপর এখানে চলে আসো যে এক অণু কার্বন ডাইঅক্সাইড 2 অণু অ্যামোনিয়ার সাথে মিলিত হয়ে এক অণু ইউরিয়া গঠিত হয়। ইউরিয়া সৃষ্টি প্রক্রিয়া যকৃতের সংগঠিত হয় এবং হেন্স ক্রেবস এবং তোমার কি কার্ট হেন সিলেট তোমার কি 1932 সালে ইউরিয়া সৃষ্টি করেন। তাহলে কোন দুটো বিজ্ঞানী? একটা হচ্ছে হেন্স ক্রেবস আর একটা হচ্ছে কি তোমার কি বলছে কার্ট হেন সিলেট। তাহলে এই দুটো মুখস্থ করতে হবে, সালটা মনে রাখার দরকার নাই। অর্থাৎ বলছে এর মধ্যে অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্রের মাধ্যমে ইউরিয়া সৃষ্টি হয়। তাহলে কোন চক্রের মাধ্যমে ইউরিয়া সৃষ্টি হতে পারে? অর্নিথিন চক্রের মাধ্যমে সৃষ্টি হতে পারে। ওভারঅল তোমার আমরা যতটুকু পড়লাম এটা সিকিউর জন্য একদম তোমার কি গ অথবা তোমার কি ঘয়ের জন্য একদম মাস্ট পড়তে হবে। এটা তোমার কি সিকিউর জন্য একদম 100% তোমার কি ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমরা পড়ে নেব। যে তোমার কোশ্চেন চলে আসতে পারে যে ইউরিয়া সৃষ্টির প্রকৃতি বর্ণনা করো। তাহলে আমরা আরেকবার রিভিশন দিই। এটা তোমার কি আমিষ জাতীয় খাদ্য থেকে এনজাইম প্রভাবে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয় 1 নম্বর স্টেপে। 2 নম্বর স্টেপে সেই অ্যামিনো অ্যাসিড তোমার ডিমিনেশন প্রক্রিয়ায় কিটো অ্যাসিড এবং অ্যামোনিয়া মূলকে পরিণত হয়। আবার সেই অ্যামিনো মূলক হাইড্রোজেনের উপস্থিতি তোমার কি অ্যামিনো পরিণত হয় এবং সেই অ্যামিনো কার্বন ডাইঅক্সাইড তোমার কি বিক্রিয়া করে অর্নিথিন চক্রের মাধ্যমে তোমার কি ইউরিয়া উৎপাদন করে এবং তার সাথে পানি উৎপাদন করে। তাহলে এই যে প্রসেসটা তোমার একদম তোমার কি মুখস্থ করতে হবে, একদম টনটনা মুখস্থ করতে হবে। হ্যাঁ, তুমি তোমার শ্বশুর শাশুড়ির নাম ভুলে যেতে পারো কিন্তু এটা ভোলা যাবে না। তো সুন্দরভাবে এটা কি দেবো? রিভিশন দেবো। এটা একদম ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে না? 100% ইম্পর্টেন্ট টপিক, 100 স্টার আমি দিয়ে দিলাম। এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য 10 স্টার ইম্পর্টেন্ট টপিক। তো বিক্রিয়াটা বিক্রিয়া দিয়ে বলবে যে তোমার উৎপাদ এবং বিক্রিয়াকে তোমার যে কোনো একটা মিসিং থাকবে তোমাকে বের করতে হবে। তো এটা মেডিকেলের জন্য একদম আমরা কি করব? পড়ে নিব, ঠিক আছে না? এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তাহলে চলো আরেকবার রিভিশন দিই। অর্থাৎ এই যে এখানে বিক্রিয়াটা জাস্ট অনেক ইম্পর্টেন্ট, এই বিক্রিয়াটা পড়লে তোমার বাকি সব তোমার মনে থাকবে। এখান থেকে এতটুকু মুখস্থ করে নিবা। এখান থেকে এতটুকু মুখস্থ করে নিতে হবে ভাইয়া পুরা, যে তোমার কি মানে নাইট্রোজেন অর্থাৎ আমি জাতীয় খাদ্যে কয় ধরনের অ্যামিনো অ্যাসিড থাকতে পারে? 20 ধরনের অ্যামিনো অ্যাসিড থাকতে পারে, ঠিক আছে না? এবং তোমার কি কিটো অ্যাসিড এবং অ্যামোনিয়া মূলকের সঙ্গে হচ্ছে এইটা, সেখানে ক্রেবস চক্রের ভূমিকা রয়েছে, ঠিক আছে? এখান থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। আর তোমার ইউরিয়া সংখ্যাটা এখান থেকে মুখস্থ করলে হয়ে যাবে। আর বিক্রিয়া তোমার কি এই যে তোমার অর্নিথিন চক্র বা ক্রেবস চক্র, না সরি, যে ইউরিয়া চক্র সম্পূর্ণ হয় সেটা কোন তোমার কি বিজ্ঞানী সেটা আবিষ্কার করেছেন? বিজ্ঞানী হ্যান্স ক্রেবস আবিষ্কার করেছেন। এই একটা নাম মনে রাখবা। এবং তোমার কি তোমার তোমার কি কার্ট হেন সিলিয়েট আবিষ্কার করছেন। এখান থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। আর বিক্রিয়াগুলো অনেক ইম্পর্টেন্ট, যে আমিষ জাতীয় খাদ্য যদি আমি গ্রহণ করি এনজাইম উপস্থিতি সেটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে। সেই অ্যামাইনো অ্যাসিড যে তোমার কি ডিএমিনেশন প্রক্রিয়ার মাধ্যমে কিটো অ্যাসিড এবং অ্যামোনিয়া পরিণত হবে, এটা মুখস্থ করতে হবে। তারপর সেই অ্যামিনো হাইড্রোজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে তোমার কি অ্যামিনো পরিণত করবে, তোমার অ্যামোনিয়া পরিণত করবে। সেই অ্যামোনিয়া তোমার কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপাদন করে। তাহলে ইউরিয়ার প্রসেসটা দেখো চলে আসছিল। তো সুন্দরভাবে এটা কি করবো? আমরা টনটনা মুখস্থ করে দেবো এবং বারবার রিভিশন দেবো। তারপর চলে আসে এখানে কি
কি বলছে অর্নিথিন চক্রটা তোমার বলতে কি বোঝায়। অর্নিথিন চক্র তোমাকে কি করতে হবে, হালকা পাতলা এখান থেকে পড়ে নিতে হবে যে চক্রের মাধ্যমে তোমার যকৃৎ কোষে অবস্থিত অ্যামোনিয়াকে ইউরিয়াতে পরিণত হয় তাকে কি বলা হয়, অর্নিথিন চক্র বলা হয়। তাহলে এটা তোমার মুখস্থ করতে হবে। কিসের জন্য মুখস্থ করতে হবে ভাইয়া বুড়া, এটা তোমার সিকিউর জন্য তোমার মুখস্থ করতে হবে। সিকিউতে ক নাম্বার চলে আসবে যে অর্নিথিন চক্র কাকে বলে। তাহলে সুন্দরভাবে এখান থেকে কি দিবা, এখান থেকে মুখস্থ আশা করি তোমার দিতে পারবা। ঠিক আছে, তো এটা আমরা কি করব, এটা আমরা আন্ডারলাইন করে নেব যে চক্রের মাধ্যমে, যে প্রক্রিয়ার মাধ্যমে যকৃৎ কোষে অবস্থিত অ্যামোনিয়াকে ইউরিয়া পরিণত করা হয়, হ্যাঁ, তাকে বলা হয় অর্নিথিন চক্র বলা হয়। তাহলে তাকে কি বলে, অর্নিথিন চক্র বলানো হতে পারে। তারপর চলে আসো, এখানে বলছে যে 5টি ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে চক্রটি সম্পূর্ণ হয়। প্রথম 2টি বিক্রিয়া যকৃৎ কোষের মাইটোকন্ড্রিয়া মাতৃকোষে এবং অন্যগুলো যকৃৎ কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়। এই চক্রের প্রতি আবর্তে এক অণু ইউরিয়া সৃষ্টির পাশাপাশি এক অণু অর্নিথিন উৎপাদন হয়, যা পুনরায় চক্রের সূচনা ঘটায়। তৃতীয় অর্নিথিন চক্রের ধাপগুলো দেখানো হলো। তাহলে এই যে অর্নিথিন চক্রে তোমার এখানে ধাপ দিয়ে দিয়েছে, ঠিক আছে না। আমরা যতটুকু পড়লাম না কেন, এই অর্নিথিন চক্রটা তোমার কি ধাপ এখানে দিয়েছে, এখান থেকে আমরা পড়বো না। সুন্দরভাবে যখন আমি তোমাদের এমসিকিউ সিকিউ সলভ করে দেবো তখন আমি সুন্দরভাবে তোমাদের ধরায় পড়ে দেবো, ঠিক আছে না। সিকিউ এবং তোমরা যখন তোমার সলিউশন করে দেবো তখন ওখান থেকে পড়ে দেবো। এখান থেকে তোমার কিছু মুখস্থ করার দরকার নেই, এটা আমরা মুখস্থ করবো না, ঠিক আছে না। ধাপগুলো আমরা মুখস্থ করার দরকার নেই। তারপর মূত্র তৈরির প্রক্রিয়াটা একটু পড়তে হবে, যে পড়ো। চলো আমরা পড়ে নিই কোনগুলো পার্ট ইম্পর্টেন্ট, ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে নিবা। যে তোমার কি স্কটিশ বা শরীর বিজ্ঞানী, তোমার আর্থুর রবার্টসন, তোমার কি কুশনি এর মতে নাইট্রোজেন বজ্রপদার্থ রক্ত বিক্রিয়ার মাধ্যমে আসার পর 3টি ধাপে মূত্র সৃষ্টি হতে পারে। তাহলে কয়টি ধাপে সৃষ্টি হতে পারে, কার মতে, এতটুকু মুখস্থ করে নিবা, ঠিক আছে না। অর্থাৎ অতি সূক্ষ্ম পরিস্থাপন হিসাবে পয়েন্ট নাম্বার 1 এটা মুখস্থ করবা। তারপর কি টিউবার বা পুনঃসরণ পদ্ধতির মাধ্যমে এটা মুখস্থ করতে হবে এবং সক্রিয় ক্ষরণের মাধ্যমে। তাহলে 3টা পয়েন্ট তোমাকে কি একদম মুখস্থ করে নিতে হবে। 3টা পয়েন্ট ভাই আবার কি করতে হবে, মুখস্থ করতে হবে। 1 নম্বর হচ্ছে অতি সূক্ষ্ম পরিশ্রম, 2 নম্বর হচ্ছে টিউবুলার পুনঃশোষণ, আর 3 নম্বরটা হচ্ছে কি সক্রিয় পরিশ্রম। তো আমরা প্রথমে অতি সূক্ষ্ম পরিশ্রমে আমরা কি করব, চলে যাব যে কি বলছে আসলে অতি সূক্ষ্ম পরিশ্রবণ বা আলট্রাফিউটেশন বা গ্লুমিনাস শাকন। যাই হচ্ছে তোমার আলট্রাফিউটেশন তাই হচ্ছে অতি সূক্ষ্ম পরিশ্রবণ। অপর নামগুলো মেডিকেল ভর্তি পরীক্ষা চলে আসে, তো মুখস্থ করে নিবা। ইংলিশ নামগুলো মুখস্থ করতে হবে। গ্লুমিনাস শাকনও হতে পারে, মাস্ট মুখস্থ করবা। মূত্র তৈরির প্রথম ধাপ কি, অতি সূক্ষ্ম পরিশ্রম। তাহলে এমসিকিউতে তোমার যদি চলে আসে আর ছিল, আমরা যখন বোর্ড কোশ্চেন সলিউশন করবো তখন এগুলো আমি তোমাদের ধরা পড়ে দেবো যে তোমার হচ্ছে কি মূত্র তৈরির প্রথম ধাপটা কি, মূত্র তৈরির প্রথম ধাপটা হচ্ছে কি অতি সূক্ষ্ম পরিশ্রম। তাহলে এটা সুন্দরভাবে কি করবো, আমরা মুখস্থ করে নেব। তারপর এখানে বলছে নেফ্রন এন্ড রেনাল কর্পাসাস বা মালপিজিয়ান বডিতে যে প্রক্রিয়া রক্ত থেকে পানি, রেশন, বজ্র এবং অন্যান্য পদার্থ পরিচিত হয় তাকে অতি সূক্ষ্ম পরিশ্রবণ বা আলট্রাফিউশন বলে। তাহলে তো সিকিউর জন্য এতটুকু তোমার মুখস্থ করতে হবে যে আলট্রাফিউশন কাকে বলে। তাহলে সুন্দরভাবে কি করবো ভাইয়া পুরা ভাইয়ের সঙ্গে মুখস্থ করে নিবা, ঠিক আছে। ভাইয়ের কথাগুলো ইগনোর করিও না, এই টাইমে ইগনোর করলে তোমার লস, তো তুমি রেজাল্ট খারাপ করবা। সুন্দরভাবে ভাইয়ের কথাগুলো ধরো। ভাইয়া যথেষ্ট পরিমাণে তোমাদের হেল্প করতেছে এবং যথেষ্ট পরিমাণে তোমার কি পড়াটা কমপ্লিট করে দিতেছে। তো মনোযোগ সহকারে ক্লাসটা করবা, ঠিক আছে। মানে তোমার একদিক দিয়ে তোমাদের বাবা মার কথা চিন্তা করে, তোমার নিজের স্বপ্নের কথা চিন্তা করে আমরা সর্বোচ্চ দিয়ে আমরা কি করব, চেষ্টা করব। বাকিটা আল্লাহ ভরসা, ঠিক আছে। তো আমরা আমাদের ডেডিকেশনের অভাব রাখবো না, আমরা ফুললি একদম ডেডিকেশন নিয়ে আমরা পড়াশোনায় নামবো, ঠিক আছে। তারপর চলে আসো যে এখান থেকে তোমার থেকে এতটুকু আসতে পারে যে আলট্রাফিউশন কাকে বলে, সিকিউতে ক নম্বর জন্য আসতে পারে, সুন্দরভাবে মুখস্থ করে নিবা, ঠিক আছে না। অর্থাৎ রেনাল কার্পাসালস এবং গ্লুমিরুলাস আলট্রাফিল্টার এবং অতি সূক্ষ্ম পরিশ্রবণ যন্ত্রের কাজ করে। এ অংশে যে অতি সূক্ষ্ম শাকন বা পরিশ্রবণ সংঘটিত হয় তা সাধারণত পরিশ্রবণ থেকে আলাদা। এক্ষেত্রে পরিশ্রবণ প্রক্রিয়াটি চাপ প্রয়োগের ফলে সংঘটিত হয় বলে একে আলট্রাফিউটেশন বা অতি সূক্ষ্ম পরিশ্রবণ বলে। তাহলে এখান থেকে এতটুকুই, এই লাইনগুলো সুন্দরভাবে কি করলে মুখস্থ করলে তোমার হয়ে যাবে, আর কিছু তোমার মুখস্থ করতে হবে না। তাহলে এই লাইনগুলো কি দিবা ভাইয়া পড়া, এই লাইনগুলো সুন্দরভাবে এখান থেকে তোমার কি মুখস্থ দিবা, ঠিক আছে না। এখান থেকে এতটুকুই মুখস্থ দিলে হয়ে যাবে। তো আমরা কি করব, এখান থেকে এতটুকুই আমরা মুখস্থ করে ফেলবো, ঠিক আছে। তারপর আমরা চলে আসি, তারপর তোমার কি নেক্সট টপিকে চলে আসি একটু। এখানে কি বলছে, এখানে বলছে অতি সূক্ষ্ম পরিশ্রবণ প্রক্রিয়া হৃৎপিণ্ড থেকে তোমার পৃষ্ঠীয় ধমনী, রেনাল ধমনী এবং তোমার অ্যাফারেন্ট আর্টিরিওলের মাধ্যমে রক্ত অতি উচ্চ চাপে গ্লোমেরুলাসে প্রবেশ করে। তাহলে কী মাধ্যমে প্রবেশ করে, একটা তোমার পৃষ্ঠীয় ধমনী, একটা রেনাল ধমনী এবং একটা অ্যাফারেন্ট আর্টিরিওল। লেস দেন ইম্পর্টেন্ট, অত ইম্পর্টেন্ট না, জাস্ট তোমার কি রিডিং দিলে তোমার হয়ে যাবে, আহামরি ইম্পর্টেন্ট এগুলো না, ঠিক আছে। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখাই দিচ্ছি। অর্থাৎ সাধারণত অ্যাফারেন্ট আর্টিরিওল তুলনায় ইফারেন্ট আর্টিরিওল ব্যাস সংকীর্ণ হয়, গ্লোমেরুলাসের রক্তের উচ্চচাপ সৃষ্টি হয়। অর্থাৎ তোমার কি হাইড্রোস্ট্যাটিক চাপ, এই রক্তে তোমার প্রোটিন, তোমার রক্তকণিকা ছাড়াও সমস্ত পানি, তোমার কি লবণ, শতকরা, ইউরিয়া, ইউরিক অ্যাসিড প্রভৃতি কোষিজালিকা, এন্ডোথেলিয়াম ও ঝিল্লি বৃদ্ধি এবং রেনাল কার্পাসালস এপিথেলিয়াম ভেদ করে ক্যাপসুল স্পেসে জমা হতে পারে। তাহলে কি তোমার অতটুকু কি করতে হবে, এতটুকু মুখস্থ করতে হবে, ঠিক আছে না। তারপর মুখস্থ করতে হবে না, রিডিং দিলে হয়ে যাবে। এই পরিচ্ছুত তরলকে বলা হয় গ্লোমেরুলাস ফিল্ট্রেট বলা হয়, বা প্রাথমিক তোমার কি মূত্র বলা হয় থেকে পরিস্রাবনের জন্য
সরি ভাইয়াপুরা, অনেক অনেক দুঃখিত। ঠিক আছে, তো আমরা তোমার কি মানে তোমার পড়ায় চলে আসি। যে এটা পানি, লবণ এবং শর্করা, ইউরিয়া। এখান থেকে পড়লাম যে তোমার গ্লুমেরাস ফিল্টার এবং প্রাথমিক মূত্র বলা হয়। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর কি পরিশ্রমের জন্য গ্লুমেরাস কোষিক জালিকা প্রাচীর এবং বোমাক্স ক্যাপসুল প্রাচীর মিলে 3 স্তর বিশিষ্ট একটি ফিল্টার বা ছাঁকনি গঠন করে। এই ছাঁকনিতে উপস্থিত বিভিন্ন ব্যাসের ছিদ্রপথে গ্লুমেরাস ফিল্টার পরিচিত হয়। অর্থাৎ বোমাক্স ক্যাপসুল অন্তস্থ ও বা ইন্ডোথেলিয়াম তোমার কি বিদ্যমান প্রোটোসাইট কোষ এবং গ্লুমেরাস ফিল্টার পরিশ্রমের মাধ্যমে ভূমিকা রাখে। তাহলে কোন কোষ থাকতে পারে? সেখানে প্রোটোসাইট কোষ থাকতে পারে। এখান থেকে এতটুকু বুঝতে হয়ে যাবে, পয়েন্টটা মুস্ত করলে হয়ে যাবে। আর বাকিটা কি দেবো আমরা? বাকিটা নিজ দিতে আমরা সুন্দরভাবে আমরা রিডিং দিলে তোমার হয়ে যাবে। ঠিক আছে, এতটুকু আমরা রিডিং দেবো। ঠিক আছে, তারপর আমরা নেক্সট আমরা পয়েন্টে চলে যাই যে মানবদেহে দুটি বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে তোমার থেকে 1200 তোমার মিলিলিটার রক্ত প্রবাহিত হয়। আমরা এমনিতে জেনে নেব যে রক্ত থেকে তোমার 125 মিলিলিটার গ্লুমেরাস ফিল্টার পরিচিত হয় এবং বোমাক্স ক্যাপসুলে জমা হয়। তাহলে এগুলো আগে আমরা পড়ছি, এখান থেকে পড়ার দরকার নাই। অন্যদিকে পরিচিত রক্ত পরে ফরেন আর্টেরিয়াল প্রবেশ করে যে চাপের মাধ্যমে রক্তের দ্রব্য বস্তু পরিচিত হয় তাকে কার্যকর পরিশ্রমণ চাপ বলা হয়। অর্থাৎ হিসাব করে দেখা গেছে কার্যকরী পরিশ্রমণ চাপ তোমার কি 10 থেকে 25 মিলিমিটার মার্কারি হতে পারে। এটা নিউ এডিশন বইয়ে তোমাদের দেওয়া আছে, তো এটা সুন্দরভাবে বুঝতে করতে হবে। এটা তোমার কি 10 তোমার কি মিলিমিটার অফ মার্কারি থেকে তোমার সেটা কি কত পর্যন্ত হতে পারে? তোমার 25 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত তোমার চাপটা হতে পারে। তাহলে এখান থেকে এতটুকু আমরা টনটা মুক্ত করে নেব। ঠিক আছে না? এই চাপে প্রভাবে প্রতি মিনিটে তোমার 125 মিলিলিটার রস গ্লুমেরাসের থেকে পরিচিত হয়। তবে এ হার পরিশ্রবণ চাপের সঙ্গে সম্পর্কিত। তাহলে এটা সুন্দরভাবে কি দেবা? রিডিং দিয়ে দিবা। ঠিক আছে না? তারপর আমরা চলে আসি যে তোমার কি এখান থেকে তোমার এতটুকু পড়তে হবে যে গ্লুকোজ তোমার গ্লুকোজ, সোডিয়াম, অ্যামাইনো অ্যাসিড তোমার কি এত এটা তোমার বেসিক্যালি তোমার এখান থেকে পড়ার দরকার নেই। এটা আমরা পড়বো না, এটা জাস্ট খালি আমরা নাইস টু নো অর্থাৎ তোমার কি জানার মাধ্যমে হয়ে যাবে। আমরা যখন কোন জায়গায় পড়বো? ছকে পড়বো। আবার 2 নম্বর পয়েন্টে চলে আসি। 2 নম্বর পয়েন্টে কি বলছে? যে বলছে যে টিউবুলার পুনঃশোষণ বা তোমার হচ্ছে নির্বাচিত পুনঃশোষণ। অর্থাৎ বোমাংস তোমার ক্যাপসুল থেকে গ্লুমেরাস ফিল্ট্রেট বৃক্কনালিকা বা রেনাল টিউবুলসে প্রবেশ করে। হ্যাঁ, গ্লুমেরাস ফিল্ট্রেট তোমার হচ্ছে কি 80% নির্বাচিত পদার্থ পুনঃশোষিত হয় রক্ত প্রবেশ করে। তাহলে কত পার্সেন্ট নির্বাচিত হতে পারে? 80% হতে পারে। তাহলে এখান থেকে এতটুকু তোমার দেখায় নিতে হবে যে তোমার হচ্ছে গ্লুমেরাস ফিল্ট্রেট তোমার নির্বাচিত পদার্থ হ্যাঁ পুনঃশোষিত হয় রক্তে প্রবেশ করতে পারে। কত পার্সেন্ট ভাই? পুরা 80%। এমসিকিউর জন্য একদম মাস্ট তোমার মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে টিউবুলার প্রাচীর কোষগুলো পুনঃশোষণের জন্য বিশেষভাবে আয়োজিত হয়। হ্যাঁ, তারপর এগুলো তোমার কি করতে হবে? এগুলো জাস্ট রিডিং দিলে তোমার হয়ে যাবে। আর এখান থেকে কিছু পড়তে হবে না। যে কোষগুলো তোমার এক পাশে মাইক্রোভিলা এবং বেসাল চ্যানেল থাকা, এদের শ্বসনতল বেশি, ভালো কথা। তারপর এখানে বলছে তোমার কি সাইটোপ্লাজম বেশি সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে। হ্যাঁ, তারপর বলছে যে রক্তের কোষজালিকার সাথে ঘন সন্নিবিষ্ট থাকতে পারে। জাস্ট এখান থেকে তোমার এই পয়েন্টটা সুন্দরভাবে তুমি নির্ধারিত তুমি রিডিং দিলে হয়ে যাবে। এমনভাবে রিডিং দিবা যেন তুমি কনসেপ্টটা ক্লিয়ার করতে নিতে পারো। তাহলে এখান থেকে এতটুকু আমি দেখা দিচ্ছি যে তোমার কি টিউবুলার পুনঃশোষণ বা তোমার কি নির্বাচিত পুনঃশোষণে তোমার কি পার্সেন্টেজটা হচ্ছে তোমার কি 80% পুনঃশোষণ বা তোমার কি পুনঃশোষিত হয় রক্তে প্রবেশ করতে পারে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর আমরা কি নেক্সট আমরা লাইনে চলে যাই যে বলছে রেনাল টিউবিউলের বিভিন্ন অংশের যেসব পদার্থ পুনঃশোষিত হয় সেগুলো পড়তে হবে। যেমন প্রক্সিমাল বা নিকটবর্তী পার্শ্বনালিকা, সেগুলো কি হতে পারে? হেনরি লুপের মধ্যে রয়েছে। তারপর ডিজিটাল দূরবর্তী পার্শ্বনালিকা রয়েছে এবং কি সংখ্যানালিকা হতে পারে। কি পড়তে হবে? চলো আমরা পড়ে নিই যে তোমার প্রক্সিমাল বা পার্শ্বনালিকা, এখানে গ্লুমেরাস ফিল্ট্রেট কত পার্সেন্ট পুনঃশোষিত হতে পারে? এই যে তোমার 60% পুনঃশোষিত হতে পারে। তাহলে এই 60%টা সুন্দরভাবে তোমার কি করবা? দাগাই নিবা। আর বাকিটা তোমার কিছু পড়তে হবে না, বাকিটা রিং দিলে তোমার হয়ে যাবে। এখান থেকে আমরা কি পড়বো না, আমরা ছক থেকে পড়বো, বক্স থেকে পড়বো। ঠিক আছে, তারপর হেনরি লুপ থেকে কি পড়তে হবে? হেনরি লুপ থেকে তোমার কিছু পড়ার দরকার নেই, জাস্ট হেডলাইনটা মুছতে করবা। ডিজিটাল বা দূরবর্তী পার্শ্বনালিকা থেকে তোমার জাস্ট এখান থেকে এতটুকু মনে রাখবা যে এডিএস এন্টি ডায়োটিক হরমোন, এর ফুল ফর্মটা তোমার জেনে নিলে হয়ে যাবে। আর কিছু তোমার এখান থেকে মনে রাখার দরকার নাই। তাহলে এইখান থেকে জাস্ট এতটুকু মনে রাখবা যে তোমার এই যে পার্সেন্টেজটা মনে রাখতে হবে, হেডলাইনটা মুখস্থ করবা এবং ডিজিটাল দূরবর্তী পার্শ্বনালিকা থেকে এডিএস হরমোনের ফুল ফর্মটা জেনে নেবে। আর বাকিটা কিছু পড়ার দরকার নেই। সংখ্যানালিকার মধ্যে এখান থেকে জাস্ট কিছু পড়ার দরকার নেই, জাস্ট ক্লোরিন আয়ন, সোডিয়াম আয়ন এবং ইউরিয়া পুনঃশোষিত হতে পারে। তাহলে এই 3টা পয়েন্ট সুন্দরভাবে জেনে নিলে হয়ে যাবে। তারপর 3 নম্বর চলে আসি যে তোমার কি বলছে? টিউবুলার ক্ষরণ এবং সক্রিয় ক্ষরণে চলে আসলাম। যে তোমার সেখানে বলছে যে তোমার বিপাকীয় ক্রিয়া সৃষ্ট কিছু অপ্রয়োজনীয় উপজাত পদার্থ যেমন ক্রিয়েটিন এবং কিছু ইউরিয়া নিকটবর্তী পার্শ্বনালিকার চারপাশে রক্তজাল থেকে সক্রিয় ক্ষরণের মাধ্যমে গ্লোমেরুলাস ফিল্টারের সাথে যুক্ত হয়। তাহলে তোমার কি কিসের মধ্যে যুক্ত হতে পারে? ক্রিয়েটিনের মাধ্যমে যুক্ত হতে পারে। দেখো, এটা তোমার ডেন্টাল ভর্তি পরীক্ষা 10 থেকে 11 সালে আসছিল। তো এইটা তোমার হচ্ছে কি এই টপিকটা আসলে তোমার হচ্ছে কি ইনফি টেস্টার ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। হ্যাঁ, দূরবর্তী পার্শ্বনালিকায় হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম ও অ্যামোনিয়াম আয়ন, সেরোটোনিন, কোলিন, হিস্টামিন ইত্যাদি ক্ষরিত হয়, ফিল্টারের সাথে মিশ্রিত হয়, মূত্রে পরিণত হয়। তাহলে এমনিতে তুমি এটা পড়ে নিতে পারো। জাস্ট এখান থেকে রিডিং দিলে তোমার কি একদম কভার হয়ে
হয়ে যাবে। তারপর নেক্সট আমরা লাইনে চলে যাই, নেক্সট পেজে আমরা চলে যাই। এখানে বলছে তোমার উৎপন্ন মূত্র অন্তঃপর তোমার কি তোমার সংগ্রাহী নালিকা ইউরেটার হয়ে মূত্রথলি এবং মূত্র তোমার থলি মূত্রনালীর মাধ্যমে বাইরে নিঃসরিত হয়। এখান থেকে আমরা কিছু পাবো না, জাস্ট এখান থেকে এই ছকটা তোমার মুখস্থ করতে হবে। এই সিরিয়ালটা সুন্দরভাবে মুখস্থ করবা যে কোথা থেকে কোথা হতে পারে, যে সেটা অন্টিন চক্রের মাধ্যমে সম্পূর্ণ হতে হবে। ইউরিয়া থেকে তোমার রেনাল ধমনী, এখান থেকে অ্যাপারেন্টিওল গ্লুমেরুলাস, সেখানে গ্লুমেরুলাস তোমার আল্ট্রাফিউশনের মাধ্যমে বোমাস ক্যাপসে পরিণত হয়, সেখান থেকে বৃক্কনালিকায় চলে যায়, সেখানে পুনঃসৃত হয় আবার সংঘনালিকায় চলে আসে, সংঘনালিকা থেকে বৃক্কে পেলভিস, সেখান থেকে ইউরেটার, মূত্রথলি, দেন মূত্রনালী, দেন তোমার রেশন ছিদ্র, দেন বাইরে নির্গত হতে পারে। এই সিরিয়ালটা তোমার মাস্ট মুখস্থ করতে হবে, হোক সেটা তোমার কি মেইন এক্সামের জন্য, তারপর তোমার হোক সেটা তোমার কি এডমিশনের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে না, অনেক অনেক ইম্পর্টেন্ট টপিক। তো সুন্দরভাবে আমরা কি করে নেবো, সুন্দরভাবে এই সিরিয়ালটা মুখস্থ করে নেবো। তারপর আমরা নেক্সট টপিকে চলে আসলাম যে মূত্র চলে আসলাম, একদম একদম মূত্রটা কি এটা পড়তে হবে। যে নেফ্রনের রেনাল টিউবুলাসের গ্লুমেরুলাসের ফিল্টার নির্বাচিত পূর্ণ শোষণের পর যে খড় বর্ণের তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত তোমার কি অম্লীয় ধর্মীয় তরল তোমার কি রেচন বজ্র মূত্রথলিতে জমা হয়, তাকে মূত্র বলা হয়। তাহলে এখান থেকে এতটুকু সুন্দরভাবে আমরা কি করব, মুখস্থ করে নেব। এখান থেকে তোমাকে কি মুখস্থ করে নিতে হবে, অর্থাৎ সিকিউর জন্য এটা ক নাম্বার জন্য ইম্পর্টেন্ট। তো কার জন্য একদম টনটন মুখস্থ করে নেবা। যে কি বলছে এখানে রেনাল, অর্থাৎ কি বলছে দেখো ভাইয়া পুরা এটা পড়তে হবে যে তোমার রেনাল, তোমার কি বলছে দেখো যে রেনাল ধমনী টিউবুলাসের গ্লোমেরুলাসের ফিল্টার নির্বাচিত পুনঃশোষণের পর যে খড় বর্ণের তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত অম্লীয় ধর্মীয় তোমার কি তরল রেশন বজ্র মূত্রথলিতে জমা হয়, তাকে বলা হয় কি মূত্রথলি বলা হয় থাকে। এখান থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। তার বলছে একজন সুস্থ মানুষের দৈনিক গড়ে তোমার কি কত মূত্র ত্যাগ করতে পারে, 1.5 লিটার মূত্র ত্যাগ করতে পারে। কত লিটার 1.5 তোমার কি লিটার মূত্র ত্যাগ করতে পারে। তাহলে এখান থেকে এতটুকু মুখস্থ করবা, ঠিক আছে না। সুস্থ মানুষ দৈনিক দিন অর্থাৎ প্রতিদিন 1.5 লিটার মূত্র ত্যাগ করতে পারে। তবে কিছু কারণে এই পরিমাণ প্রভাবিত হতে পারে, যেমন খাদ্য তরল পদার্থের পরিমাণ বেশি থাকলে মূত্রের মাত্রা বেড়ে যায়, শরীরে ঘাম বেশি হয় এবং মূত্রের পরিমাণ কমে যায়। খাদ্যের প্রকৃতিতেও অনেক সময় মূত্রের পরিমাণ পার্থক্য ঘটে। লবণাক্ত খাবারে সাধারণত মূত্রের পরিমাণ বাড়ায়। তাহলে মূত্রের পরিমাণ বাড়ায় কোন জাতীয় খাবারে, তোমার লবণাক্ত খাবার খেলে, ঠিক আছে না। বহুমূত্র বা ডায়াবেটিস, প্রদাহ তোমার হচ্ছে কি প্রভৃতি রোগ প্রস্রাবের হার এবং মাত্রা উভয়কে প্রভাবিত করে। জাস্ট রিডিং পড়লে হয়ে যাবে। কিছু দ্রব্য মূত্রের স্বাভাবিক প্রবাহকে বাড়িয়ে দেয়, এসব দ্রব্য ডাইউরেটিক বা মূত্রবর্ধন নামে পরিচিত। জাস্ট এখান থেকে পড়ে নেওয়া যায় ডাইউরেটিক বা মূত্রবর্ধন নামে পরিচিত কোনটা, সিকিউর জন্য একদম কয়ের জন্য ইম্পর্টেন্ট বা ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট। সুন্দরভাবে এখান থেকে পড়ে নিবা বা যে কোনো গাইড থেকে পড়ে নিতে হবে। পানি লবণাক্ত অথবা পানি লবণাক্ত পানি, তারপর বলছে চা কফি এ ধরনের তোমার দ্রব্য হতে পারে, ঠিক আছে না। এগুলো তোমার মূত্রের পরিমাণ বৃদ্ধি করতে পারে। তাহলে এগুলো সুন্দরভাবে মুখস্থ করে নিবা, ঠিক আছে না। এটা এমসিকিউর জন্য তোমাকে পড়ে নিতে হবে যে কোন পদার্থগুলো মূত্রের পরিমাণ বৃদ্ধি করতে পারে। পানি, লবণ পানি, চা এবং কফি, ঠিক আছে না। দেহের দৈনিক স্বাভাবিকের চেয়ে তোমার অতিরিক্ত মূত্র তোমার কি তোমার গ্রেটার দেন 2.5 লিটার উৎপাদিত হলে তাকে বলা হয় পলি ইউরিয়া, অর্থাৎ বেশি হতে পারে। আর যদি তোমার কি তোমার কি যদি বলা হয় লেস দেন, তাহলে তোমার কি অলিগোরিয়া বলা হয়। তাহলে এই টার্মটা মেডিকেলের জন্য মুখস্থ করতে হবে যে পলিগোরিয়া এবং অলিগোরিয়া থেকে তোমার কি হতে পারে এবং এনুরিয়া কাকে বলে, ঠিক আছে না। এগুলো পার্ট তোমার মেডিকেল ভর্তি রোগের জন্য একদম মাস্ট তোমাকে পরিণত হয়। তাহলে এইখান থেকে জাস্ট এই পয়েন্টগুলো সুন্দরভাবে তোমার কি নিজ দায়িত্বে পড়ে নিলে হয়ে যাবে। ভাইয়া সুন্দরভাবে দেখাই দিচ্ছে, তো এইগুলা সুন্দরভাবে ইগনোর না করে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে দেখাই নিবা, ঠিক আছে না। এগুলা আসলে তোমার থেকে অনেক অনেক ইম্পর্টেন্ট টপিক, অনেক হট টপিক, ঠিক আছে না। এগুলো তোমার মাস্ট পড়তে হবে। এগুলা পড়লে তুমি অবশ্যই তুমি কমন পাবা এবং ক্লাসটা সুন্দরভাবে করলে আমার মনে হয় না যে তোমার আর কনফিউশন থাকবে। তো সুন্দরভাবে এখানে ভাইয়ের সঙ্গে কমপ্লিট করে নিবা। তারপর মূত্রের বৈশিষ্ট্য আমরা কি করব, চলে যাব মূত্রের বৈশিষ্ট্য পড়তে হবে। যে মূত্রের বৈশিষ্ট্য কি করতে হবে, এটা সুন্দরভাবে তোমার কি বেসিক্যালি আমরা সুন্দরভাবে রিডিং দিব যে বর্ণ, অর্থাৎ তোমার কি স্বাভাবিক মূত্র হালকা হলুদ বা গাঢ় বর্ণের হতে পারে। তো এটা মুখস্থ করতে হবে এমসিকিউর জন্য। মূত্রের ইউরোক্রোমের তোমার নামক রঞ্জকপদার্থ থাকার মূত্র হালকা হলুদ দেখায়। তাহলে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার 14 থেকে 15 এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা 16 থেকে 17 সালে চলে আসছিল যে তোমার মূত্রের রং হালকা হলুদ দেখায় কোন রঞ্জকের প্রভাবে, ইউরিক্রোমের প্রভাবে। তাহলে এইটা আসলে তোমাদের ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, একদম মুখস্থ করতে হবে, টনটনা মুখস্থ করতে হবে। তাহলে এখান থেকে এতটুকু আমরা পড়ে নেব যে তোমার মূত্রের রং হালকা খড় বর্ণের এবং ইউরিক্রোম রঞ্জক পদার্থের কারণে মূত্রের রং হালকা তোমার কি হলুদ দেখায়। তাহলে এখানে মুখস্থ করতে হবে। এবং প্রাপ্তবয়স্ক মূত্রের পরিমাণ তোমার কি 600 থেকে 2500 তোমার কি মিলিলিটার
পানি, পানের মাত্রা, খাদ্যের ধরন, পরিবেশ মাত্রা, মানসিক এবং দৈহিক অবস্থা ইত্যাদির উপর মূত্রের উপাদান নির্ভর করে থাকে। তারপর চলে আসলাম আপেক্ষিক গুরুত্বটা তোমার মুখস্থ করতে হবে যে তোমার মূত্রের আপেক্ষিক গুরুত্ব 1.008 থেকে 1.030 হতে পারে, এটা মুখস্থ করবা। তারপর হচ্ছে বিক্রিয়া চলে আসলাম যে তোমার কি তাজা মূত্র স্বচ্ছ এবং হালকা অম্লীয় হয়। এর গড় পিএইচটা মুখস্থ করতে হবে যে 6 হতে পারে। মাত্রা যদি আসে তাহলে 4.5 থেকে 8 মধ্যে হতে পারে। গন্ধক অর্থাৎ মূত্রের গন্ধক অ্যারোমেটিক হতে পারে এবং তোমার কি মূত্রের উদবায়ু জৈব পদার্থ থাকার জন্য তোমার কি এমন গন্ধ হয়। এছাড়া গন্ধযুক্ত পদার্থ ইউরিনট এর উপস্থিতির জন্য মূত্রের গন্ধ হয়। স্বাভাবিক মূত্রকে ফেলে রাখলে অ্যামোনিয়া গন্ধ হয়। মূত্রে অ্যামোনিয়া ইউরিয়া জীবাণু সংস্পর্শে এসে অ্যামোনিয়া রূপান্তর হতে পারে। তাহলে এই যে ইউরিনটের সংজ্ঞাটা এখান থেকে মুক্ত করবা। তো ওভারঅল মূত্রের বৈশিষ্ট্য থেকে আমরা এতটুকুই আমরা পড়ে নেব। ঠিক আছে, কতটুকু পড়ে নেব, চলো এতটুকু পড়ে নেব আমরা। যে তোমার কি তোমার এই যে তোমার হলদে ক্ষার বর্ণের এর রংটা হতে পারে এবং ইউরিক উপস্থিত এর মূত্র রং হালকা হলুদ দেখায় এবং এর তোমার কি পরিমাণটা হচ্ছে 600 থেকে 2500 মিলিলিটার এবং তোমার কি আপেক্ষিক গুরুত্ব এটা তোমার মাস্ট পড়ে নিতে হবে। ঠিক আছে না, এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম মাস্ট পড়তে হবে চোখ বন্ধ করে। যে 1.008 থেকে কত হতে পারে, 1.030 হতে পারে এবং পিএইচ মানটা পড়তে হবে যে 6 হতে পারে এবং অ্যাভারেজ যদি ধরা হয় তাহলে 4.5 থেকে 8 ধরতে হবে। এটা তোমার অ্যারোমেটিক এবং ইউরিনেট হিসেবে কাজ করতে পারে। তাও ওভারঅল তোমার কি ওভারঅল আমরা এতটুকু সম্পর্কে আলোচনা করলাম, যে মূত্র বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম। তো সুন্দরভাবে তোমরা কি করবা, করে নিবা। তারপর চলে আসি যে মূত্রের রাসায়নিক উপাদান চলে আসলাম, যে মূত্রের রাসায়নিক উপাদানের মধ্যে চলে আসলাম। যে মূত্রের রাসায়নিক উপাদান তোমার কি 95% থাকতে পারে। সেখানে কি কি থাকতে পারে, পানি থাকতে পারে এবং 5% তোমার কঠিন পদার্থ থাকতে পারে। তাহলে যদি এমসিকিউতে যদি সুন্দরভাবে যদি বলে যে কত পার্সেন্ট, 90%, আর যদি বলা হয় রেঞ্জ তাহলে 90% থেকে 97% হতে পারে। আর অপরদিকে যদি বলে যে কঠিন পদার্থ কত পার্সেন্ট থাকে, যদি তোমার দেওয়া থাকে 5% তাহলে 5% দেখাবা। আর যদি অ্যাভারেজ দেওয়া থাকে তাহলে 3% থেকে 5% মধ্যে হতে পারে। তো এতটুকু মুখস্থ করবা। ঠিক আছে, এখানে আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। যে মূত্রের রাসায়নিক উপাদানের মধ্যে 95% পানি থাকতে পারে বা 95 থেকে 97% পানি এবং 5% কঠিন পদার্থ থাকতে পারে। সেখানে তোমার 3 থেকে 5% থাকতে পারে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। দ্যাট উইল বি মোর দেন এনাফ ফর এমসিকিউ। ঠিক আছে, এখান থেকে জাস্ট খালি এগুলো আমরা পড়ে নেব। তারপর চলে আসি এই শখটা হচ্ছে কি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, তোমার মেইন পরীক্ষার জন্য, ভার্সিটির জন্য যাই পরীক্ষা আসুক না কেন তোমার সামনে, যাই ফেস করো না কেন, অনেক অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তোমার কি এই বক্সটা আসলে তোমার কি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম তোমার কি একদম মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম তোমার কি 10 স্টার ইম্পর্টেন্ট। ঠিক আছে না, সুন্দরভাবে আমরা কি করবো, মুখস্থ করে নেবো এবং তোমার মেইন পরীক্ষার জন্য একদম 100% ইম্পর্টেন্ট। তো 100% ইম্পর্টেন্ট তোমার একদম লাগবে। কোন কোন টপিকগুলো লাগবে, যে তোমার থেকে এই টপিকগুলো লাগবে। যে ইউরিয়া, দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 12 থেকে তোমার থেকে তার চলে আসলো যে ইউরিয়ার পরিমাণ কত পার্সেন্ট থাকতে পারে বা জৈব উপাদান কী কী থাকতে পারে। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, হিপিউরিক অ্যাসিড, কিউটিন, কিটোন বডি এবং কিউটিন থাকতে পারে এবং শতকরা হারটা তোমাকে তোমার সুন্দরভাবে কী করতে হবে, সুন্দরভাবে তোমার কি যদি পারো তাহলে মুখস্থ করবা যে তোমার কি ইউরিয়ার পরিমাণ 2%, ইউরিক অ্যাসিড পরিমাণ 0.05%, হিপিউরিক অ্যাসিড পরিমাণ 0.05% এবং কিউটিন পরিমাণ 0.07% এবং কিউটিন বডির পরিমাণ হচ্ছে 0.02% এবং কিউটিনের পরিমাণ 0.01%। যদি পারো তাহলে কি করবা, মুখস্থ করে নেবা। অজৈব উপাদান কী কী থাকতে পারে, সেখানে তোমার সোডিয়াম থাকতে পারে, পটাশিয়াম থাকতে পারে, ক্যালসিয়াম থাকতে পারে, অ্যামোনিয়া থাকতে পারে। অ্যামোনিয়া ডেটা ভর্তি পরীক্ষা চলে আসছিল। ঠিক আছে না, ট্রু ফলসের ক্ষেত্রে এগুলো বেশি করে চলে আসে। তারপর ম্যাগনেসিয়াম, ক্লোরিন, ফসফেট, সালফার এর পরিমাণটা যদি পারো তাহলে মুখস্থ করবা। সোডিয়ামের তোমার শর্করা হচ্ছে 0.35%, পটাশিয়ামের শর্করা হচ্ছে 0.15% এবং ক্যালসিয়ামের পরিমাণ হচ্ছে 0.01%। এটা তোমার কার্বন ডাইঅক্সাইডে থাকতে পারে। ঠিক আছে না, তারপর চলে আসলাম যে তোমার অ্যামোনিয়া থাকতে পারে 0.08%, ম্যাগনেসিয়াম থাকতে পারে 0.01% এবং ক্লোরাইড থাকতে পারে 0.60 এবং সালফেট থাকতে পারে 0.18 এবং ফসফেট থাকতে পারে 0.27। তো এই যে এই পার্টগুলো তোমার সুন্দরভাবে মুখস্থ করতে হবে যে কোনটা অজৈব পদার্থের উদাহরণ আর কোনটা জৈব পদার্থের উদাহরণ। তো সুন্দরভাবে এখানে কি করবা, এখান থেকে সুন্দরভাবে একদম টনটন মুখস্থ করে নিবা। আর যদি পারো তাহলে সুন্দরভাবে রিভিশন দিবা, বারবার রিভিশন দিবা। তুমি ওভারঅল পড়লা, ভালোভাবে পড়লা, কিন্তু রিভিশন দিলে না, তোমার মনে থাকবে না ভাইয়া পুরো। ঠিক আছে, তারপর এছাড়া মূত্রে তোমার কী থাকতে পারে, আয়োডিন থাকতে পারে, সীসা থাকতে পারে এবং আর্সেনিক থাকতে পারে। তাহলে এখান থেকে আমরা টনটনা মুখস্থ করবো। এই পার্টটা আমরা সুন্দরভাবে কী করবো, মুখস্থ করে নেব। ঠিক আছে, তারপর এই শখটা তোমার কি এই শখটাও তোমার অনেক ইম্পর্টেন্ট, যে তোমার গ্লুকোজ তোমার কি গ্লুকোজ যে রোগ নির্গত করে, ডায়াবেটিস এবং ম্যালাইটিস হতে পারে। ঠিক আছে না, তোমার উপাদানটি উপস্থিতকে কী বলা হয়, গ্লুকোসুরিয়া বলা হয়। এটা মুখস্থ করতে হবে। তারপর প্রোটিন যদি থাকে তাহলে তোমার হচ্ছে বৃক্কের প্রদাহ এবং লিউকেমিয়া এবং লিম্ফোসাইটোমিয়া প্রভৃতি হতে পারে। এগুলোকে বলা হয় প্রোটিওনিউরিয়া বলা হয়। তারপর লিপিডে চলে আসো। লিপিড থেকে তোমার হচ্ছে বৃক্ক রোগ এবং অ্যালকোহলের ক্রিয়া হতে পারে, যে রোগ নির্গত হয় তোমার হচ্ছে কি উপাদানটি উপস্থিতিতে যা বলা হয় তাকে বলে লিপুরিয়া পরিণত হবে। তারপর হচ্ছে বিলিরুবিন,
না, এটা জন্ডিস ঘটাতে সাহায্য করে। একে বলা হয় বিলিরুবিনিউরিয়া বলা হয়। এটা মুখস্থ করতে হবে। রক্ত যদি থাকে তাহলে কি রক্তের প্রদাহ কারণে প্রোস্টেট প্রদাহ বা বৃক্কের আঘাত হতে পারে, যাকে বলা হয় হেমাচুরিয়া। তো এই যে পয়েন্টগুলো তোমার বিশেষ বিশেষ পয়েন্টগুলো তোমার হচ্ছে কি মেইন এক্সামের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তোমার মেইন পরীক্ষার জন্য আসলে তোমার হচ্ছে কি অনেক অনেক ইম্পর্টেন্ট। তোমার মেইন এক্সামের জন্য এগুলা অনেক ইম্পর্টেন্ট, তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি লিখে দিলাম। আর এখানে তোমার হচ্ছে কি আর এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম মাস্ট পড়তে হবে। একদম এই টপিকগুলো মাস্ট পড়তে হবে। বিশেষ করে এই টার্মগুলো মুখস্থ করতে হবে যে তোমার হচ্ছে কি গ্লুকোসাইরিয়া কি বলা হয়, প্রোটিনিউরিয়া কি বলা হয়, তারপর হচ্ছে লিপুরিয়া কি বলা হয়, বিলিরুবিনিউরিয়া কি বলা হয় এবং হেমাচুরিয়া কি বলা হয় থাকে। এগুলো সুন্দরভাবে তোমাকে কি করতে হবে, রিভিশন দিতে হবে এবং বারবার পড়তে হবে, ঠিক আছে না? আমরা সুন্দরভাবে আমরা সব কভার করে নিচ্ছি এবং দাঁড়ায় নিচ্ছি, সমস্যা নেই। এটা সিকিউর জন্য তোমাকে মুখস্থ করতে হবে। তো সিকিউর জন্য এই তোমার সবটা একদম মুখস্থ করে নিবা। যখন আমি এক্সাম নেবো তখন এই এক্সামের মধ্যে এগুলাই থাকবে, ঠিক আছে না? মূত্রটাকে আমরা চলে আসলাম যে তোমার হচ্ছে কি মূত্রথলি থেকে মূত্র নালীর মাধ্যমে দেহ থেকে মূত্র নিষ্কাশিত হওয়ার কৌশলকে বলা হয় মূত্রত্যাগ বলা হয়। জাস্ট এমনিতে রিং দিলে তোমার হয়ে যাবে। মানুষের মূত্রথলিতে তোমার হচ্ছে কি 280 থেকে 300 মিলিমিটার মূত্র জমা হলেই মূত্রচাপ ইচ্ছা থাকে, আমরা আগেই পড়লাম। তারপর চা, কফি, অ্যালকোহল ইত্যাদি মূত্রকে ত্বরান্বিত করতে পারে, এদেরকে ডাইউরেটিক পদার্থ বলা হয়। মূত্রথলি ড্রেসিডার পেশি দিয়ে সংকোচন পোষণ ফিল্টার তোমার হচ্ছে কি স্প্লিন্টার পেশি পোষণ ঘটিয়ে মূত্র থেকে নিষ্কাশিত হয়। অর্থাৎ একজন সুস্থ দৈনিক মানুষ তোমার আর 6 থেকে 8 বার মূত্র ত্যাগ করে থাকে। তাহলে এটা সুন্দরভাবে মুখস্থ করবা। তাহলে এই পয়েন্টটা থেকে এতটুকু মুখস্থ করবা। তোমার 280 থেকে 320 মিলিমিটার মূত্র জমা থাকতে পারে এবং তোমার থেকে চাপ সৃষ্টি হতে পারে। চা, কফি এগুলোকে ত্বরান্বিত করতে পারে। ড্রেসিডর পেশে অবস্থান করে থাকে এবং তোমার একজন সুস্থ দৈনিক 8 থেকে 6 বার কি তোমার কি হতে পারে, ত্যাগ করতে পারে। এই প্রক্রিয়াকে বলা হয় ডাইউরেটিক তোমার প্রক্রিয়া বলা হয়। তাহলে এই পার্টটা থেকে আমরা জাস্ট এখান থেকে এতটুকু আমরা মুখস্থ করলে হয়ে যাবে, ঠিক আছে না? তারপর আমরা নেক্সট আমরা টপিকে আমরা চলে যাবো। নেক্সট টপিক তোমার কি বলছে? নেক্সট টপিকে বলছে রেশন এবং অসমোলেশন বৃক্কের ভূমিকা বলছে। রেশন এবং অসমোলেশন থেকে যতটুকু পড়তে হবে ততটুকু ভাই তোমাদের সুন্দরভাবে তোমার কি দাগাই দিচ্ছে। তো সুন্দরভাবে তোমরা কি করবা, নেক্সট নেক্সট ক্লাসে নেক্সট টপিকে তোমরা কি করবা, সুন্দরভাবে দাগাই নিবা, ঠিক আছে না? তো আজকে আমরা এতটুকু রাখলাম। হ্যাঁ, তোমাদের অল্প, হ্যাঁ তোমরা কমেন্ট করতে পারো যে ভাইয়া ক্লাসগুলো ছোট হচ্ছে। হ্যাঁ, আমি ছোট করে নিচ্ছি এই কারণে যেন তুমি ভালোভাবে কনসেপ্ট ওয়াইজ ক্লাসটা একদম ফুললি মনোযোগ দিয়ে তুমি ক্লাসটা সম্পূর্ণ করতে পারো, এই জন্যে। তো আমার কষ্ট হচ্ছে যে আমার কষ্ট ঠিকই হইতেছে, কিন্তু তোমাদের দিন শেষে তুমি তোমার পড়াটা কমপ্লিট হইলেই হলো, ঠিক আছে? আমি জাস্ট ক্লাসটা শুরু করে দিচ্ছি এই কারণে তুমি ফুললি অ্যাটেনশন দিয়ে ওই টপিকটা কভার করে দিতে পারো। তো রেশন এবং অসমোলেশন বৃক্কের ভূমিকা নেক্সট আমরা ক্লাসে শুরু করব। নেক্সট ক্লাসে শুরু করে এই অধ্যায়টা আমরা শেষ করে দেবো, ঠিক আছে না? ওভারঅল তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমার সাথে কি আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত থাকার জন্য, ঠিক আছে না? আমরা সুন্দরভাবে প্ল্যাটফর্মের সঙ্গে থাকবো এবং নিজের পড়াটা আমরা কমপ্লিট করে নেবো, কেননা তোমাদের সময় অল্প। হ্যাঁ, পড়তে হবে অনেক। তো তোমাদের ইম্পর্টেন্ট সময়গুলো আমাদের এই প্ল্যাটফর্মে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুন্দরভাবে আমরা বইটা কভার করে নেব এবং আন্ডারলাইন করে নেব। অতি শীঘ্রই তোমাদের হাবিব ভাইয়া নতুন টপিক নিয়ে চলে আসতেছে। তো আমরা সবাই সুন্দরভাবে পড়াশোনা করব এবং নিজের যত্ন নেব। তো আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।